উপদেষ্টাও কিন্তু ঐক্যবদ্ধ নয়, তারা এক একজন এক এক কথা বলছেন এবং তারা উপদেষ্টাদের কথাবার্তা শুনলেই মনে হয় যে তারা আসলে তাদের লক্ষ্য স্থির করতে পারছেন না, একটা লক্ষ্যবিহীন ঘোড়ার মতো তারা ছুটছেন, প্রতিদিন একটা করে সমস্যা হচ্ছে। এখন যদি এইভাবে চলতে থাকে, এই যে একটু আগে আনসারি ভাই যেটা বলছেন যে কি করতে হবে, এই সরকার এইভাবে চলবে আর নির্বাচনের 3 মাস আগে আরেকটা সরকার হবে, নিরপেক্ষ সরকার, তাহলে এই সরকার কতদিন চলবে, কিসের ভিত্তিতে চলবে, কোন সংবিধানের ভিত্তিতে চলবে, কারা চালাবে এই সরকার, যে বেশি দিন থাকা উচিত নয় এটার প্রয়োজনীয়তাটা বা এটার মানে প্রয়োজনটা কেন দেখা দিয়েছে, কারণ তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। আজকে ঢাকা শহরে মানুষ সন্ধ্যার পরে বের হতে পারতেছে না, চিটাগাঙ্গে আমি দেখলাম কক্সবাজারে সেদিন সংঘর্ষ হচ্ছে, এবং দ্রব্যমূল্য, এই যে রমজান শুরু হচ্ছে কালকের থেকে, ঠিক আছে, সরি এখানে রমজান শুরু হচ্ছে কালকে থেকে, বাংলাদেশে হয়তো পরশু থেকে হবে, এই যে বিশেষ করে দ্রব্যমূল্যের হু হু করা দাম মানুষের, শুনেন দিন শেষে তো আপনাকে এই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন যে মানুষ সংস্কার বুঝে না, মানুষ নির্বাচন বুঝে। দিন শেষে তো আপনাকে জনগণের চাহিদাকে আগে মূল্যায়ন করতে হবে। জনগণ কি চায়, জনগণ আগে তার পেটে বাদ দিতে পারতেছে না, আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, একটা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার স্বর্ণের চেইন নিয়ে যাচ্ছে, আপনি আইন শৃঙ্খলা, এখন সবচেয়ে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে এখন নিরপেক্ষ সরকার, প্রশাসনের কোনো চাপ নেই আইন শৃঙ্খলাকে রিস্টোর করার জন্য, এখনই আপনি করতে পারতেছেন না, তাহলে আপনি যদি আরো কন্টিনিউ করেন এইভাবে 1 বছর 2 বছর, তো আপনার সমস্যা তো আরো দিন দিন বাড়তেই থাকবে। আর এই যে সেনাপ্রধান যে হুমকিটা দিয়েছেন যে আপনাদের মধ্যে মারামারি কাটাকাটি নাহলে কি হতে পারে, হুমকির মুখে পড়তে পারেন, এবং তিনি আরেকটা কথা বলছেন ইনক্লুসিভ নির্বাচন চান এবং নির্বাচিত সরকারের কাছে, তার মানে সেনাপ্রধান এর আগে বলেছিলেন মনে আছে আপনাদের যে 18 মাস লাগতে পারে একটি নির্বাচন করতে, তার মানে সেনাপ্রধান তিনি তার বক্তব্যে এখনো স্থিরই আছেন, তিনি ওই 18 মাসেই আছেন এবং তিনি ওই ডিসেম্বরকে টার্গেট ধরে এগোচ্ছেন। মাঝখানে যারা এটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বা মনে করছেন নির্বাচনকে পিছিয়ে দেবেন, তাদের এই দুরভিসন্ধি যদি হয়, আপনি নিশ্চিত থাকেন এই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে এবং গণতন্ত্র কিন্তু বিপন্ন হতে পারে। কাজেই নির্বাচিত সরকার আসুক, আমি মনে করি তারাই এসে সংস্কার করবে। আর আরেকটা কথা আপনাকে বলি, তিনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেটা বলেছেন, দেখুন তার বক্তব্যটা আমি যদি বলি এক্স্যাক্টলি, যে বিডিআর হত্যাকাণ্ড, সেনা হত্যাকাণ্ড বিডিআর জওয়ানরাই ঘটিয়েছে, ফুল স্টপ, there is no if and but. I am completely against his speech, because মানুষ কিন্তু মনে করে ইয়েস বিডিআররাই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, আমিও ব্যক্তিগতভাবে তার কথার পক্ষেই আছি, আমি বলবো যে বিডিআর হত্যাকাণ্ডটা, সরি সেনা হত্যাকাণ্ডটা বিডিআর এর সদস্যরাই ঘটেছে, এটা সত্য, কিন্তু যেহেতু বিগত সরকার একটি বিচার করেছে এবং জুডিশিয়ারিকে ম্যানিপুলেট করে অনেক নিরপরাধ মানুষকে সাজা দিয়েছে, আমি সেদিন ইউটিউবে দেখলাম যে একজন ব্যক্তি বলছে তার চাচা ওই সময় নীলফামারীতে বাড়িতে অবস্থান করছিলেন, তিনি কি করে ওই মামলার আসামি হন, মানে যেদিন ঘটনাটা ঘটে 25 ফেব্রুয়ারিতে, এবং তিনি 12 বছর থেকে নাকি জেলে আছেন। এত বড় একটি হত্যাকাণ্ড তদন্ত করতে গিয়ে হয়তো দুই একটা মিস্টেকও হতে পারে, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, যেহেতু বিগত সরকার এটা ম্যানিপুলেট করেছে বলে মানুষের অভিযোগ আছে, এবং যেহেতু সাবেক বিডিআর এর প্রধান বজলুর রহমান সাহেবকে সমন্বয়ক বা আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি কাজ করছে, এই তদন্ত কমিটি যখন তাদের ইনভেস্টিগেশনটা অনগোয়িং, এই পর্যায়ে এসে সেনাপ্রধানের এই বক্তব্য দেওয়াটা আমি মনে করি উচিত হয়নি। তিনি ব্যাপারটা অন্য একটু ভাবে বলতে পারেন, এবং তিনি যে কথাটা বলেছেন তার যে শুনেন, যখন আপনি কোনো ভিডিও দেখবেন তখন একটা মানুষের কথা বলা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাপ্রোচ, তার যে গেস্টের পোস্টার, এটা থেকে বোঝা যায় যে তিনি কতটুকু স্ট্রেংথ নিয়ে কথা বলছেন। তো সেনাপ্রধান যে কথাটা বলছেন যে ফুল স্টপ, there is no if and but, no, যেহেতু তদন্ত কাজ চলছে, আমরা এখানে ফুল স্টপ দেওয়ার অর্থটাই হচ্ছে there will be no further investigation, ফুল স্টপ দেওয়ার অর্থটাই হচ্ছে নো ফার্দার এক্সপ্লেনেশন, আপনি রায় দিয়ে দিচ্ছেন, তাহলে তদন্ত কমিটি কেন হচ্ছে? আর এই বিচার ব্যবস্থার হয়নি বলেই তো, বা ম্যানিপুলেট হয়েছে, বিগত সরকার করেছে বলেই তো আবার তদন্ত হচ্ছে, আপনি খেয়াল করুন। তার এই তিনি যেটা বলছেন যে বিডিআর রাই জড়িত, ইয়েস,
মানুষের পারসেপশন, মানুষ যেটা দেখেছে বিডিআররাই জড়িত, হয়তো বিডিআর এর সদস্যরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু আমি বলছি তার এই যে বলাটা বা ফুল স্টপ দেওয়াটা বা ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপারে এবং তিনি যে ফুল স্টপ দিয়েছেন, নো, আমার কথা হচ্ছে দেয়ার উইল বি মোর ইনভেস্টিগেশন, এটা এবং প্রয়োজনে সময় লাগুক, সঠিক বিচারটা হোক। এখন আপনি ফুল স্টপ দিয়ে ব্যারিয়ার দিয়ে দিলেন, অবস্টাকল দিয়ে দিলেন, তাহলে কি হবে? তো সত্যটা বের হয়ে আর এখন যদি সত্য বেরো হয়, সেনাপ্রধানের এই বক্তব্যের পরে মানুষের মধ্যে কি হবে, এক ধরনের সাসপিশন তৈরি হবে, সন্দেহ তৈরি হবে যে এই বিচারটা আসলে সঠিক হলো না। তার ভুক্তভোগী পরিবার মনে করবে তারা ন্যায় বিচার পায়নি। তার এই অংশটা, বক্তব্যের এই অংশটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। তবে তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের বিশেষ করে আমি বলবো সতর্ক করেছেন, আপনারা নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে। বা এই স্বাধীনতা বিপন্ন হওয়ার কথাটার আমি বলবো তিনি এক ধরনের প্রতিবিপ্লবেরও ইঙ্গিত দিয়েছেন। বিকজ দিন শেষে আপনি কোনো কিছু সাসপিশনের ঊর্ধ্বে রাখতে পারবেন না। কেন আমি বলি মনির ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে শেখ হাসিনা ওয়াজেদ যখন 4 অগাস্ট রাত্রেবেলা মিটিং করলেন, তাহলে 4 অগাস্ট গভীর রাতে কিন্তু মোটামুটি চূড়ান্ত হয়ে যায় যে শেখ হাসিনা চলে যাবেন। তাহলে কেন সেনাবাহিনী শেখ হাসিনাকে আটকালো না বা তাকে জেলে দিল না, আইন প্রয়োগের সংস্থার কাছে দিল না 5 অগাস্টে? এক। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যে 626 জনকে ক্যান্টনমেন্টে প্রশ্রয় দেওয়া হয়, তাদের মধ্যে শুধুমাত্র আপনি জানেন যে সালমান এফ রহমান এবং আনিসুল ইসলাম, আরো 2-1 বোধহয়, তারা পালিয়ে যাবার সময় কিন্তু অ্যারেস্ট হয়েছে। তাদেরকে সেনাবাহিনী যে ধরে এনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিয়েছে তা কিন্তু হয়নি, পালিয়ে যাবার সময় নৌকার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই 626 জন এখন কোথায়? তারা এখানেও দেখেন আমার 2টা পার্ট আছে। এক, ক্যান্টনমেন্টে 626 জনকে আশ্রয় দিয়েছে নিরাপত্তার জন্য, এটা ভালো কাজ করেছে, দেওয়া উচিত হয়েছে, আমি মনে করি এটি ভালো কাজ করেছে। সবাই না দিলে এদেরকে মেরে ফেলতো। দ্বিতীয় যেটা, তাদেরকে আশ্রয় দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াটা অন্যায় হয়েছে। আশ্রয় দেওয়া ঠিক ছিল, আশ্রয় দেওয়া ব্যক্তিকে পরিস্থিতি শান্ত হওয়ার পরে আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে দিতেন, পুলিশের কাছে দিতেন। পুলিশ should take them to the court and court will decide whether this 626 person will be behind the bar or will be on open air space or will be in a air flight, right? তার মানে আপনাকে সত্য যেটা এটা বলতেই হবে। ওইখানেও 2টা জিনিস, আশ্রয় দেওয়া ঠিক ছিল, পালিয়ে যাইতে দেওয়াটা ভুল ছিল। সেনাপ্রধানের বক্তব্যের বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ফুল স্টপ দেওয়াটা সঠিক হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে তিনি যে আমি বলবো যে ধরনের সতর্ক বার্তা বলেন বা কি বলে মনে করিয়ে দিয়েছেন, এটা ঠিকই আছে। আমি শেষ করবো এটা বলে, আবারও আমি সেই কথায় যাই। আপনি দেখেন যতটি কাজ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার প্রজ্ঞা এবং রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলে আসছেন, সেই কথাগুলা কিন্তু আস্তে আস্তে আপনার ডাক্তার শফিকুর রহমান সাহেবরা, ফরহাদ মজাররা, ডাক্তার তারপরে মাহমুদুর রহমানরা, কিংবা আপনার ওই যে পিনাকি, কিংবা ওই আরেকজন আছে, ওকে তো আমি কোনো আলোচকই মনে করি না সহজ কথায়, এরা কিন্তু আস্তে আস্তে দেখবেন ওই জায়গায় আসতে হবে। কারণ রাজনৈতিক প্রজ্ঞার একটা ব্যাপার আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ধারাবাহিকভাবে বলে আসছেন। ইদানিং তারেক রহমান সাহেব যখন বিএনপি মিটিংগুলোতে কথা বলেন এবং প্রশ্ন করছে, বিএনপি অবাক হয়ে গেছে যে কেন জামাতে ইসলামী বা অন্য দলগুলো নির্বাচন চাচ্ছেন, তার নির্বাচন ছাড়া আপনি করবেনটা কি? আপনি দেরি করবেন তাহলে তো প্রতি বিপ্লবের তো হুমকি তো এখন তো পেয়েই গেলেন, সরাসরি সেনাপ্রধান দিয়েছেন। সেনাপ্রধানই তো এখন মানে আপনাকে শেষ ডিফেন্সটা দিবে দেশকে। কাজেই আমি মনে করি যতই দিন যাবে নির্বাচনের, ততই কিন্তু ঝামেলাটা বাড়তেই থাকবে। সো as early as possible with some necessary reform we need to go for a national election, and an elected government, আবারও বলছি, an elected government will decide how much and how far reform we need to build up a constructive society, a dynamic country, and to implement the dream of Gen Z. ধন্যবাদ।